দেখেন, একটা আন্দোলন সফল করার জন্য যে শুধুমাত্র মাঠ কাঁপানো দরকার তা কিন্তু নয়। এর জন্য প্রয়োজন অনেক মানুষের কিন্তু সংহতি। যেমন আপনার সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে। এবং আজকের ভিডিওতে আমি যাদেরকে বীর হিসেবে আখ্যায়িত করছি, এরা সোশ্যাল মিডিয়ার প্রভাবটাকে এমনভাবে বিস্তার করেছে যে সবার মনে কিন্তু এটা গিথে গেছে। দেখেন, আপনি শুধু ঢাকাতে আন্দোলন করবেন, কিন্তু এই আন্দোলনটা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য এখন যে টেকনিক অবলম্বন করা হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার প্রভাব। তো আপনি কি বার্তা দিচ্ছেন, তাদেরকে কিভাবে মোটিভেট করছেন, এই বিষয়টা এই আন্দোলনের মোড়কে পুরোটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এই জন্য কিন্তু তখন সরকার বারবার এই ইন্টারনেট বন্ধ করে দিচ্ছিল, কারণ সরকার খুব ভালো করে জানে যে ইন্টারনেটের মাধ্যমে মানুষ দেখতে পাচ্ছে যে কি হচ্ছে। যেমন এর আগে প্রথম অবস্থায় যখন ইন্টারনেট বন্ধ করা হলো, ঢাকাতে ৭৩ জনকে কিন্তু গুলি করে মারল। তো এই যে ৭৩ জন একদিনে মারা গেল, আমরা কিন্তু ওই দিন টের পাই নাই, ওই দিনকে ছিল শুক্রবার। তো যদি এটা সোশ্যাল মিডিয়া অন থাকতো, আমরা প্রতি মিনিটে মিনিটে কিন্তু আমরা খবর পেতাম যে আজকে এর উত্তরায় এতগুলা মারা গেল, যাত্রাবাড়ি এতটা মারা গেল। তো এই সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব। তো ছাত্রদের আন্দোলন সফলতার পিছনে একজন বড় ভূমিকা যিনি রেখেছিলেন, তিনি হলেন আমাদের প্রিয় শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যার যে ভূমিকাটা রেখেছিলেন, এটা সত্যি একটি অকল্পনীয় ভূমিকা। যেখানে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আদার্স যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, মানে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেখানকার কোনো শিক্ষক বা ভিসি কিন্তু এতটা তৎপর হয়নি এই আন্দোলন সম্পর্কে, যতটা না শিক্ষার্থীরা পাশে পেয়েছিল ডক্টর আসিফ নজরুল স্যারকে। তিনি যখন তার শাহবাগ থানায় ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ডক্টর আসিফ নজরুল সহ আরও কিছু সম্মানিত শিক্ষক থানাতে গিয়ে শিক্ষার্থীদের কিন্তু ছাড়িয়ে আনছে। এবং যখন শিক্ষার্থীরা দেখছে যে আসিফ নজরুল স্যারের মতো একজন বড় মাপের মানুষ আমাদের পাশে আছে, তখন কিন্তু তারা একটা ভরসা পেয়েছে এবং তারা সামনের দিকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো এইটা সবচেয়ে একটা গুড পয়েন্ট ছিল যে এই আসিফ নজরুল স্যারের মতো যদি আরও বেশ কিছু স্যার যদি শুরু থেকেই ছাত্রদের পাশে দাঁড়াতো, তাহলে আমার মনে হয় না যে ৬০০+ মানুষের জীবন অকাতরে ঝরে যেত। তো প্রিয় দর্শক, এই আসিফ নজরুল স্যার সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সোশ্যাল মিডিয়ার আরেকটি প্রভাব যিনি বিস্তার করেছেন, তিনি হলেন দীপ্তি চৌধুরী, যিনি কালামানিক কিন্তু চেনেন, বিচারপতি। তো এই শামসুজ্জামান মানিক, তিনি কিন্তু বারবার ছাত্রদের পক্ষে কথা বলছিলেন এবং ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষ নিয়ে প্রোটেস্ট করার কারণে একেবারে জনসম্মুখে মিডিয়াতে কিন্তু এই দীপ্তি চৌধুরীকে নানানভাবে অপমান, অপদস্থ, রাজাকারের বাচ্চা ইত্যাদি বলে কিন্তু গালি দিয়েছিল এই কালামানিক। তো কালামানিকের মতো মানুষকে সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেলে এনে তাকে ধোলাই করেছিল কিন্তু এই দীপ্তি চৌধুরী। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি যে সাহসী বীরের মধ্যে আরেকজন অন্যতম বীরের নাম হলো এই দীপ্তি চৌধুরী। কোটা আন্দোলনের সাহসী বীরের মধ্যে আরেকজন সাহসী বীরের নাম হচ্ছে মঞ্জুর আল মতিন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঞ্জুর আল মতিন, তিনি একজন নিউজ প্রেজেন্টার ছিল চ্যানেল 24-এর। তো এই মঞ্জুর আল মতিন, তিনি যেভাবে ছাত্রদের পক্ষে কথা বলা শুরু করেছিলেন এবং তিনি যে সমস্ত ছাত্রদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং ছাত্রদের এই মিছিলে পুলিশ যেন গুলি না করে, এইটার বিপক্ষে একটা রিট দাবি করেছিল হাইকোর্টে। তিনি একটা রিট দাখিল করেছিলেন। তিনি নিউজ প্রেজেন্টার থেকে সরে এসে গায়ে তিনি ব্যারিস্টারের পোশাক দেন, যেটা ব্যারিস্টার সমান করতে পারে নাই, সেটা করেছে আমাদের এই প্রিয় মঞ্জুর আল মতিন ভাই। তিনি হাইকোর্টে রিট দাখিল করেছেন যে ছাত্রদের এই মিছিলে যেন গুলি করা না হয়। এবং তিনি যেভাবে ওই ওতপ্রোতভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিল, আপনারা হয়তো সবাই বিষয়টা দেখেছেন। যদি 5 আগস্ট ছাত্রদের এই আন্দোলন সফল না হতো এবং যদি কোনো রকমভাবে শেখ হাসিনা সরকার টিকে যেত, তাহলে আমার মনে হয় না যে এই মঞ্জুর আল মতিন বাংলাদেশে থাকতে পারতেন। এবং তার উপর যে কি ভয়াবহ অত্যাচার নির্যাতন হতো, মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। জীবনের ঝুঁকি নিয়ে যে ছাত্রদের পক্ষে নেমে এসেছে এই মঞ্জুর আল মতিন, এটা সত্যিই প্রশংসনীয় একটি কাজ। তো প্রিয় দর্শক, এই মঞ্জুর আল মতিন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আন্দোলনকে সফল করার জন্য আরেকজন বীরের নাম হচ্ছে সালমান মুক্তাদির, যেখানে সুলাইমান সুখন এবং তৌহিদ আফ্রিদি ছাত্রদের পক্ষে
ভিডিও না বানাতে এবং সরকারের পক্ষে ছাত্রদের বিপক্ষে ভিডিও বানানোর জন্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে হুমকি ধামকি ইত্যাদি দিয়েছে, সেখানে একমাত্র সালমান মুক্তাদির শুরু থেকেই ছাত্রদের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি কিন্তু তুলেছিলেন। ইনস্ট্যান্ট যখন দীপুমণি মিনিস্টার ছিল সেই সময় দীপুমণিকে নিয়ে নানা রকম কথা বলেছেন, সরকারকে নিয়ে কথা বলেছেন এবং ছাত্রদের সাথে শুধু সোশ্যাল মিডিয়াতে না, তিনি পরবর্তীতে একেবারে সরাসরি মানে একেবারে ফিল্ডে এসে রাজপথে এসে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করেছেন। অনেক বড় সাহসের একটা ব্যাপার কিন্তু। তো যেটা এই সালমান মুক্তাদির করে দেখিয়েছে, সেটা আপনি আইমান সাদিক বলেন, সুলাইমান সুখন বলেন, তৌহিদ আফ্রিদি বলেন, এরা কিন্তু কেউ দেখাতে পারেনি। যেটা দেখাতে পেরেছে এই সালমান মুক্তাদির। অসংখ্য রেসপেক্ট রইল সালমান মুক্তাদির প্রতি। তো প্রিয় দর্শক, এই সালমান মুক্তাদি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষ যার কথা বলবো সেটা হচ্ছে হিরো আলম। তো আপনারা দেখেছেন যে এই ছাত্র আন্দোলনে যখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার চুপ ছিল, সেই শুরু থেকে ছাত্রদের দাবির পক্ষে কিন্তু কথা বলেছেন হিরো আলম। আমরা অন্য সময় হিরো আলমকে যতই পচাই না কেন, যতই তাকে নিয়ে ট্রোল করি না কেন, বেসুরা গলায় গান করে বিভিন্ন মজা তাকে নিয়ে আমরা করি, কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে জাতির সবচাইতে দুঃসময়ে হিরো আলমের কণ্ঠটা জাতির পক্ষেই গিয়েছে। হিরো আলমের এই বেসুরা কণ্ঠ শিক্ষার্থীদের পক্ষে গিয়েছে। তিনি কিন্তু কোটা দিয়ে একটা গানও তৈরি করেছিলেন, যে গানটা পরিপূর্ণভাবে সরকারের বিরুদ্ধে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সবাই সুবিধাবাদীদের পা চাটলেও হিরো আলম কিন্তু এই সমস্ত সুবিধাবাদীদের পা কিন্তু চাটেনি। তো সেক্ষেত্রে আমরা তার একটা বীরের ভূমিকায় আমরা সেই সময় কিন্তু দেখেছি। তো তাকেও আমরা একটা বীর হিসাবে ধরতে পারি। এরপর সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে যারা বেশি ভূমিকা রেখেছিল তার মধ্যে একজন অন্যতম হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি প্রতিনিয়ত ছাত্রদের পক্ষে ভিডিও বানিয়ে গিয়েছেন অনুপ্রেরণা দেওয়ার জন্য। আরেকজন ব্যক্তির নাম হলো পিনাকি ভট্টাচার্য, যিনি শুরু থেকেই ছাত্রদের পক্ষে সংহতি প্রকাশ করে সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব প্ল্যাটফর্ম বলেন, টুইটার বলেন, সমস্ত জায়গায় ছাত্রদের পক্ষে তিনি কাজ করে গেছেন এবং কিভাবে এই আন্দোলনটা সফল করা যায় সেই বিষয়ে তিনি প্রতিনিয়ত ডিরেকশন দিয়ে গেছেন। তো সেক্ষেত্রে এটা খুব ভালো ভূমিকা কিন্তু রেখেছে আমরা বলবো। আরেকজন আছে মুশফিকুল ফজল আনসারি, যিনি অত্যন্ত ভালো ভূমিকা রেখেছেন এবং সবচাইতে ভালো ভূমিকা যিনি রেখেছেন তিনি হলেন আজকের ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ কি জানেন, দেখেন যে কোনো আন্দোলন সফল করতে হলে একটা আন্তর্জাতিক শক্তির প্রয়োজন হয়। যখন ছাত্রদেরকে গুলি করে মানে ৩০০-র উপরে যখন ছাত্রকে মারা হলো, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি প্রথম বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালো যে বাংলাদেশের প্রতি নজর দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু জনসম্মুখে এসে প্রেস ব্রিফিং করে বললেন যে ডক্টর ইউনূস যেটা করেছে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল। তো যদি ছাত্রদের এই আন্দোলন সফল না হতো এবং এই সরকার যদি পতন না হতো, তাহলে ডক্টর ইউনূসের কপালে যে কি থাকতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কারণ হাসান মাহমুদ সরাসরি কিন্তু বলে দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছে সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কত মামলা যে এরপরে আসছে ডক্টর ইউনূসের উপর দেওয়া হতো সেটা অকল্পনীয়। তো তিনি সবচাইতে বড় ভূমিকা রেখেছেন এই কোটা বিরোধী আন্দোলনে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে সমস্ত বীরদের তালিকা প্রকাশ করলাম, এই সমস্ত বীর সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।